শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু। দেশে নির্বিচারে হত্যা ও বিচার বহির্ভূত হত্যা চলমান, জানালো আইন ও সালিশ কেন্দ্র। 10 বছরেও হয়নি ব্লগার নিলয় নীল হত্যার বিচার। স্বামীর আওয়ামী লীগ সভায় উপস্থিত অভিযোগে আটক মেজর সাদিকের স্ত্রীর 5 দিনের রিমান্ড। এবারে শুনবেন অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 93 জনে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 408 জন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মতো অন্তর্বর্তী সরকারের আমলেও দেশে নির্বিচারে গ্রেফতার, হেফাজতে মৃত্যু ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে বলে মনে করেন বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশোক। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে এ মূল্যায়ন তুলে ধরেন আশোক। এদিন সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর দেশে একটি যুগান্তকারী গণজাগরণের সাক্ষী হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আন্দোলনের পরে অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা পূরণে হতাশ করেছে। এখনও নির্বিচারে গ্রেফতার চলছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, যা আগের সরকারের দমনমূলক আচরণের পুনরাবৃত্তির মতোই মনে হচ্ছে। দেশে মব সন্ত্রাস আশঙ্কাজনকভাবে বেড়েছে দাবি করে আশোক বলেছেন, রাজনৈতিক প্ররোচনা কিংবা সামাজিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে সংগঠিত এসব সহিংস কর্মকাণ্ডে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। আগামী ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন ইসি। ইসির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। আর প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে যাচ্ছে ইসি। এক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ করা প্রতীকসহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান। ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল হত্যা মামলার বিচার 10 বছরেও পায়নি পরিবার। আসামি পক্ষ চাইছে মামলাটার বিচার যেন দ্রুত শেষ হয়, মেলে ন্যায় বিচার। যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নীলাদ্রি স্টেশন ব্লগে লিখতেন নিলয় নীল নামে। লেখালেখির কারণে খুন হওয়ার কিছুদিন আগে থেকে হুমকি পাচ্ছিলেন তিনি। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে হত্যাকাণ্ডের 2.5 মাস আগে জিডি করতে গেলেও থানায় তা নেয়নি বলেও ফেসবুকে এক পোস্টে লিখে যান তিনি। ঢাকার খিলগাঁওয়ের পূর্ব গোরান টেম্পো স্ট্যান্ডের কাছে 8 নম্বর রোডের 167 নম্বর 5 তলায় ভবনের 5ম তলায় থাকতেন তিনি। দেশজুড়ে উগ্রবাদীরা একের পর এক টার্গেট কিলিং শুরু করার পর 2015 সালের 7 আগস্ট শুক্রবার ছুটির দিনে দুপুরে সেই বাড়িতে হামলা চালিয়ে 27 বছর বয়সী নিলয়কে খুন করা হয়। ওই দিন রাতেই তার স্ত্রী আশামণি খিলগাঁও থানায় অচেনা 4 জনকে আসামি করে মামলা করেন। গত 10 বছরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের রানওয়ের অ্যাপ্রোচে অন্তত 525টি বহুতল ভবন অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য জানান। তিনি বলেন, অনুমোদন ছাড়া ভবন ভাঙার এখতিয়ার বা ক্ষমতা বেবিচকের নেই। অনুমোদন ছাড়া ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের। বেবিচক গত 10 বছর ধরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে বারবার এই বিষয়ে চিঠি দিয়েছে। সম্প্রতি রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বংসের ঘটনার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অনুমোদন ছাড়া বহুতল ভবনের বিষয়টি আলোচনায় আসেন।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি দিনে কক্সবাজার সফরের বিষয়ে দলের কারণ দর্শানোর নোটিশে জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুকে জবাবটি প্রকাশ করেন তিনি। নাসির উদ্দিন লিখেছেন, সফরটি ছিল ব্যক্তিগত ও মানসিক প্রস্তুতির জন্য। সাগরের পাড়ে বসে তিনি গণঅভ্যুত্থান, নাগরিক কমিটি ও নতুন সংবিধান নিয়ে ভাবার সুযোগ চেয়েছিলেন। তার ভাষায় ঘুরতে যাওয়া অপরাধ নয়। সফর ঘিরে পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকের গুজবকে অপপ্রচার আখ্যা দিয়ে তিনি বলেন, এটি উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র। তিনি দাবি করেন, সফরটি কোনো সাংগঠনিক নীতিমালার লঙ্ঘন নয় এবং অতীতেও এমন সফরের কোনো আপত্তি ওঠেনি। দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে তিনি এ জবাব দিয়েছেন। এদিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, জুলাই সনদে দেশের মানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটেনি। এই সফর ছিল তার নীরব প্রতিবাদ। উপদেষ্টা পরিষদের বৈঠক সুন্দরভাবে জাতীয় আয়োজনকে প্রাধান্য দিয়ে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরুর কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানান। তিনি বলেন, বৈঠকের সূচনা বক্তব্যের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, 5 আগস্ট আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজকে থেকে দ্বিতীয় অধ্যায়ের শুরু। দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ হচ্ছে সুন্দরভাবে নির্বাচন করা, এছাড়া বিচার ও সংস্কারের কাজ তো আছেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্ক কার্যকর হয়েছে। প্রশাসনের নতুন শুল্ক নীতির ফলে ডজনের বেশি দেশ এখন যুক্তরাষ্ট্রের তাদের রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত করের মুখোমুখি হচ্ছে। যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার রাত 12টা 1 মিনিটে, বাংলাদেশ সময়ে আজ সকাল 10টা 1 মিনিট পাল্টা শুল্ক কার্যকর হয়েছে। ভারতের গবেষণা প্রতিষ্ঠান ডিজিআরআই বলেছেন, অতিরিক্ত মার্কিন শুল্কের ফলে মার্কিন বাজারের ভারতীয় পণ্যের দাম আরও অনেকটা বেড়ে যাবে। এর প্রভাবে রপ্তানি 40 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে। নতুন শুল্কের ফলে জৈব রাসায়নিক খাতে অতিরিক্ত 54% শুল্ক আরোপিত হবে। আরও যেসব খাতে উচ্চ হারে শুল্ক আরোপ হবে তার মধ্যে রয়েছে কার্পেট নিট পোশাক, তাঁত বস্ত্র, তৈরি টেক্সটাইল, হীরা, সোনা ও গয়না, যন্ত্রপাতি ও যান্ত্রিক সরঞ্জাম, আসবাব, গদি ও ম্যাট্রেস। 31 জুলাই ঘোষিত এই 25% অতিরিক্ত শুল্ক কার্যকর হয়ে গেছে 7 আগস্ট। রিপিট, 31 জুলাই ঘোষিত এই 25% অতিরিক্ত শুল্ক কার্যকর হয়ে গেছে 7 আগস্ট ভারতীয় সময় অনুযায়ী সকাল 9টা 30 মিনিট থেকে। আরও একটি অতিরিক্ত 25% শুল্ক কার্যকর হবে 27 আগস্ট থেকে। এই শুল্ক আগের আমদানি শুল্কের উপর আরোপিত হবে। 2024-25 অর্থবছরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে 131.8 বিলিয়ন বা 13,180 কোটি মার্কিন ডলার। এর মধ্যে ভারতের রপ্তানি 86.5 বিলিয়ন বা 87,650 কোটি ডলার এবং আমদানি 45.3 বিলিয়ন বা 4,530 কোটি ডলার। এনটিভির সংবাদে বলা হয়েছে, যেসব খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেগুলো হলো বস্ত্র বা পোশাক 10.3 বিলিয়ন বা 1,300 কোটি ডলার, রত্ন ও গয়না 12 বিলিয়ন বা 1,200 কোটি ডলার, চিংড়ি 2.24 বিলিয়ন বা 224 কোটি ডলার, চামড়া ও জুতা 1.18 বিলিয়ন বা 118 কোটি ডলার, রাসায়নিক 2.34 বিলিয়ন বা 234 কোটি ডলার ও বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্রপাতি প্রায় 9 বিলিয়ন বা 900 কোটি ডলার। আওয়ামী লীগ নেতা ও কর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে আলোচিত মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার 7 আগস্ট তাকে আদালতে হাজির করে মামলা তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে 5 দিন রিমান্ডের আদেশ দেন। রাজধানীর একটি কনভেনশনাল সেন্টার ভাড়া করে গেরিলা প্রশিক্ষণ আয়োজন পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা, বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা ও মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে 12 জুলাই গ্রেফতার করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদের সূত্রে জানা যায় ওই গোপন বৈঠক ও প্রশিক্ষণ আয়োজনের মূল হোতা ছিলেন সেনাবাহিনীর মেজর সাদিকুল হক। এর সঙ্গে তার স্ত্রী সুমাইয়া জাফরিনও জড়িত ছিলেন বলে জানা যায়। প্রথম দিকে সুমাইয়াকে পুলিশ সহকারী সুপার এএসপি বলা হলেও পরে পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে এ নামে কোনো নারী কর্মকর্তা সেই বাহিনীতে নেই। দেশে শিশুদের রক্তে সীসার উপস্থিত উদ্বেগজনক উল্লেখ করে দূষণ থেকে বাঁচতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র। বাংলাদেশ সীসা দূষণ প্রতিরোধ অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা থেকে এ আহ্বান জানানো হয়েছে। সবার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে সীসা দূষণের ব্যাপকতা ও ভয়াবহতা তুলে ধরা এবং এর থেকে মুক্তির উপায়গুলো আলোচনা করা। আইসিডিডিআর বীর অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট ডক্টর জেসমিন সুলতানা 2022-24 সালের মধ্যে ঢাকার পরিচালিত একটি সাম্প্রতিক গবেষণার প্রাথমিক ফলাফল তুলে ধরেন। ওই গবেষণায় 2 থেকে 4 বছর বয়সী 500 জন শিশুকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি জানান 98% শিশুর রক্তে সিডিসির উদ্বেগজনক মাত্রা প্রতি লিটারে 35 মাইক্রোগ্রামের চেয়ে বেশি সীসার উপস্থিত পাওয়া গেছে। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।